যুগবারিধি যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সত্যভামা দেবীর শ্রী রাতুল চরণে প্রণাম জানাই। আমার বাবা মার শ্রী রাতুল চরণে প্রণাম জানাই। এখানে উপস্থিত আমার কাকুগুরু শ্রদ্ধেয় মতুয়া রত্ন শ্রীযুক্ত সুভাষ তরফদার মহাশয়কে প্রণাম জানাই। এখানে উপস্থিত শুধু ভক্ত এবং ভক্তিমতী মায়েদের শ্রী রাতুল চরণ। আমাকে এখানে ঠাকুরের বিষয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার কাকু সঞ্চালক মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা যে হরিচাঁদ ঠাকুরকে চিনি জানি, তেনার আদর্শ আমাদের জীবনে যে আমরা অ্যাপ্লাই করছি, তেনাকে জানার জন্য যে আমাদের চোখ খুলিয়ে দিয়েছে, যে আমাদেরকে ধরিয়ে দিয়েছে, সে হচ্ছেন শ্রী শ্রী তারক গোসাই। আজ আমি সেই মহামানব শ্রীমদ্ ভাগবত তারক গোসাই সম্বন্ধে কিছু কথা বলব। মহাকবি শ্রীতারক অজ্ঞান তিমির নাশক, রসরাজ কবি চূড়ামণি। তেনার কণ্ঠে যার সরস্বতী, মস্তকে ক্ষীরোৎপত্তি। তিনি এমনই একজন মহাপুরুষ ছিলেন, তেনার হৃদয় আমার হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তিমা বিরাজ করতেন। হরিচাঁদ তত্ত্বকথা, হরে লীলামৃত গাথা, প্রেমরসে করিল রচনা। বঙ্গদেশে শ্রেষ্ঠ কবি, তাকে আমরা বঙ্গদেশের শ্রেষ্ঠ কবি বলে জানতাম। তিনি আমার এই হরিলীলামৃত গাথাকে রচনা করেছিলেন। সেই তারক গোসাইয়ের একটা ছোট্ট অলৌকিক ঘটনা আমি আজকে বলবো। আমার টপিক হচ্ছে হরি ভক্তে ভালোবাসে সব দেবতা। হরি ভক্তকে প্রত্যেক দেবতাই ভালোবাসে। যেমন আমার তারক গোসাইকে কালীমা ভালোবাসতেন। তাই একটা ছোট্ট ঘটনা। একদা এক শাখারি এলো লক্ষ্মী পাশা, বহুলাভ হবে তার মনে করে আশা। আমার তারক গোসাইয়ের বাড়ি ছিল নবগঙ্গার তীরে, উত্তর ধারে, আর তার ওই পারে ছিল লক্ষ্মীপাশা গ্রাম। সেই গ্রামে একটা কালী মন্দির ছিল। সেই কালী মন্দিরে একদা একবার একজন শাখারি এসেছিলেন। আমরা যে কোনো কাজ করার আগে যেমন ঠাকুরকে প্রণাম করে যাই, যে আমার কার্যে আমি যেমন কৃতকার্য হই, কি আমার লাভ হোক, তেমনই একজন শাখারি সেই মন্দিরে এসেছেন, সেই কালী ঠাকুরের কাছে প্রণাম করছে। তাই মন্দিরের ভিতরে সেই প্রবেশ করিল, লাভাসায় মার কাছে মানত মানিল। সে মানত করছে, মা আমার জন্য আজকে ব্যবসাটা ভালো হয়। সে শাখা নিয়ে আসছে বিক্রি করবার জন্য। এমন বলার পরে কিছু পরে গ্রাম মধ্যে সেই শাখারি চলে গেল। এবার শোনো তার পূর্বে কি ঘটনা ঘটিল। তার পূর্বে কি ঘটনা ঘটছে। তারক গান করিবারে যেতে চায় ঢাকা, শান্তি দেবী মাগিলেন তার কাছে শাখা। শান্তি দেবী বলছেন, যে কোনো কার্য করার আগে আমরা যেমন বাবা মায়ের চরণ স্পর্শ করি, তার কাছে আশীর্বাদ নিই, তেমন সেই তারক গোসাই প্রাণ বলতে আমার হরিচাঁদ ঠাকুর, আমার শান্তি মা। তাই আমার হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করে শান্তিমাকে যখন প্রণাম করছে যে আমি শাখা, আমি গান করতে যাব, তাই তখন শান্তিমা বলছে, তুমি যাবে বাবা, ঠিক আছে, তুমি আমার জন্য এক জোড়া শাখা আনবে। তারক গোসাই বললেন, ঢাকা হতে সেই তারক শাখা এনেছিল,
তারপরে শান্তি দেবী সেই শাখা শ্রীহস্তে পড়িল। যখন শাখা পরে মা খুশি হচ্ছে, ক্ষীরোদবাসিনী দেবী শাখা পরে হাতে, ওইদিকে কৈলাসবাসিনী দেহ ভাবে চিতে। এখন কৈলাসবাসিনী হচ্ছে কি মা পার্বতী বলে বসে ভাবছে যে তারও ওনাকে শাখা এনে দিয়েছে, আর আমার তারও ভারী স্বাদ হলো যে তারকের কাছ থেকে সেও স্নেহ আদর পাবে। তাই তারক গোসাইকে দেখে সেই কৈলাসবাসিনী দেবী ভাবছেন মাতাকে শাখা দেয় তারক সুযোগ, আমি বা বঞ্চিত থাকি কি কারণ? তাই মনে মনে ভাবছে যে তারককে আশীর্বাদ করে আমার শান্তি দেবী, তাহলে আমি কিভাবে করি, আমি কি করতে পারি তারকের জন্য? তাই মনে মনে ভাবছি যে মাতা তারে আদর করে, স্নেহ করে, তাই মনে মনে ভাবছে আমি তাহলে তারকের কন্যা রূপ ধরব। তাই শান্তি মার ওই ঘটনা দেখে এদিকে কালীমা ভাবছে যে আমি ওই রূপ ধারণ করব যাতে আমি তারকের ভালোবাসা আদর পেতে পারি। তাই মনে মনে যখনই এমন চিন্তা মায়াময় মাতা এমন ভাবিলেন মনে, কিছু পরে সেই শাখারি আসিল সেখানে। সেই কালী মন্দির যে আছে লক্ষ্মীপ্রসাদ গ্রামে, সেইখানে তো আমার কৈলাসবাসিনী মাতা ওখানে উপস্থিত আছে। সে ভাবছে মনে মনে যে আজ আমি তারককে কন্যা রূপ ধারণ করব। ঠিক ওই মুহূর্তে সেই শাখারি এসে প্রণাম করছে। তাই শাখারি যখন প্রণাম করছে তখন মনে মনে মা চিন্তা করছে, সেই শাখারি তখন এসে যখন প্রণাম করছে ভাবছে যে আজকের দিনে আমি তারককে কি করব, তাকে আমি স্নেহ আদর, তাকে আমি ভালোবাসা দেব কেমন করে? তখন ইচ্ছাময়ী মাতা ভাবিলেন মনে। তাই তিনি ভাবছেন ব্রহ্মা বিষ্ণু যার মায়া বুঝিতে না পারে, মায়াময়ী মাতা এলো কন্যা রূপ ধরে। আজকের দিনে তাকে যখন ভাবছে, সেই শাখারের নিমিষের মধ্যে সব শাখা বিক্রি হলো সারা। মনে মনে তাই দেখে শাখারি বাক্য হারা হয়ে গেছে যে আজকের দিনে আমার কি করে শাখা এমন ভাবে বিক্রি হয়ে যাচ্ছে। তিনি কি করলেন, তুরন্ত গিয়ে সেই নদীর পাড় থেকে ডোঙ্গার থেকে আবার শাখা এনে আবার মায়ের কাছে আসছে যে মা তুমি আমাকে এত কৃপা করলে, আমি আরো শাখা বিক্রি করতে পারবো। তাই আবার গিয়ে ঠাকুরের পুনরায় মায়ের কাছে গেল শাখারি, আর এদিকে মা কন্যা রূপ ধরে সেই পাশে বসে আছে সেই মন্দিরের ভিতরে। তাই বহুক্ষণ ধরে শাখারি প্রণাম করিল, উঠে দাঁড়ে দেখে সেই কন্যা সেই পাশে বসে আছে, কালো এক মেয়ে বসে আছে সেখানে। তখন কি করলেন, যে সেই শাখারি ভাবছেন যে মিটি মিটি যে কালো রূপ, সেই কালো রূপ দেখে সে হতভম্ব হয়ে তার দিকে পলক ছাড়াই একভাবে তাকিয়ে আছে সেই কন্যা রূপে। লাল চেলি পরিধান, এলোই তো কেশ, আলো ভরা কালো রূপে ডুবে গেছে দেশ। সেই রূপ দেখে সে পুরো বিমোহিত হয়ে গেছে, তার মুখে বাক্য নেই। সেই শাখারি কেমন পরিস্থিতি সেইখানে, কালো মেঘের কোলে যেন সৌতমিনী হাসে। আর এদিকে আমাদের যখন আকাশে মেঘ হয় যেমন বিজলি চমকায়, ঠিক আমার মায়ের রূপটাই ঠিক তেমন চমকাচ্ছে। আর এদিকে আমার মায়ের সেই কালো রূপের ভিতরে সেই আলোর জ্যোতি ছুটছে। তাই আমার সেই কন্যাকে হতভম্ব হয়ে যখন দেখছে,
তখন আমার সেই মা বলছে, হাসিয়া মা তাকে বলছে যে, শোনো গো শাখারি, আমি যাহা কই, আমি বটে তারকের প্রিয় কন্যা হই। সে বলছে, তুমি আমাকে দেখে হতভম্ব হয়ে না, আমার বাবা হচ্ছে তারক, আমি তার প্রিয় কন্যা হই। বহু সাদ মনে মোর শাখা পরিবারে, একজোড়া শাখা তুমি দিয়ে যাও মোরে। তখন সেই শাখারি বলছে, মাগো তুমি বলিয়াছ ভালো, শাখা নিলে দাম তার কে দেবে বলো। তখন সেই মা বলছে, আমার পিতার নাম, তাহার পিতার নাম বলিল তারক। শাখারি বলিল, আমি চিনি না কোন সে লোক। তখন মাতা বলছে, হেসে হেসে বলছে, ওই দেখা যায়, দেখো ওই দেখা নদীর পারে, আমার পিতার আলয় হচ্ছে এই নদীর ওপারে। অগ্রভাগে তুমি যদি যাও ওর ঘরে, কোথায় রয়েছে টাকা আমি বলে দিতে পারি, তুমি শাখা আমাকে দাও, টাকার চিন্তা তুমি করো না। অগ্রভাগে তুমি যদি যাও ওর বাড়ি, কোথায় রয়েছে টাকা আমি বলে দিতে পারি। গৃহের মধ্যে ঝাঁপি আছে, ঢাকিনিতে ঢাকা, তার মধ্যে মোর পিতা রাখিয়াছে টাকা। সে মা বলছে, সে গৃহের মধ্যে একটা ঝাঁপি আছে, তার ভিতরে টাকা আছে, বহুদিন হয়েছে রেখেছে মোর পিতা, মনে হয় তার মনে নাই সেই কথা। সেই ঘরের ভিতরে যে টাকা আছে আমার বাবার অনেকদিন রেখেছে তো মনে নেই, তুমি যদি এই কথা বলো তাহলে আমার বাবা তোমাকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে। যথাশীঘ্র করে তুমি আমাকে একজোড়া শাখা দাও। তিনি বলছে যে, তুমি যদি যাও আমার বাড়িতে, তাহলে তুমি শীঘ্র করে এই কথাটা বলো আমার পিতাকে। তখন শাখারি যখনই এমন কথা শুনলো, সযতনে দুই হাতে পড়াইল শাখা, দেবীর বদনে খেলে বিদ্যুতের রেখা। মানে মায়ের হাতে যখন শাখা পড়িয়েছে শাখারি, তখন মা এত খুশি হয়েছে, তার মুখে একটা জ্বলন্ত অগ্নিসম খুশির লহরী খেলে গেল। তখনই স্পর্শে সেই শাখারির কর্মবদ্ধ ক্ষয়, সংসার অসার যেন এমন ভাব হয়। আমরা যেই ঠাকুরের কথা স্মরণ করে মুখে বলে আমরা আত্মহারা হয়ে যাই, আমরা সবকিছু ভুলে যাই, আর সে তো সাক্ষাৎ দেবীর স্পর্শ পেয়েছে, তাহলে সেই শাখারির অবস্থাটা কেমন হয়ে থাকবে। তাই শাখারি বলছে, সেই মেয়েকে ডেকে বলছে, শোনো গো দেবী, আমি তোমার বাড়িতেই এখনই যেতে চাই। মাতাকে ডেকে বলে, শোনো গো জননী, তোমার বাড়িতে আমি যাইব এক্ষুনি। তখন মাতা বলছে, তুমি আমাদের বাড়ি এখনই যাবে? তবে তুমি অগ্রভাগে, তবে তুমি যাও পার ঘাট, দেবীর মন্দিরে পূজা দেব আমি বটে, তুমি নদীর ঘাটে আগে যাও, আমি মন্দিরে পুজোটা দিয়েই আসছি। এই এমন কথা যখন বললো, তখন সেই শাখারি কি করলো, কথা শুনে সে শাখারি নদীর পারে যায়, অপেক্ষা করিল সেখানে কিছু সময়, সেখানে গিয়ে সে অপেক্ষা করলো। কিছু সময় অপেক্ষা করার পরে তখন মনে মনে ভাবছে, কই কোথা কেউ গেল, কেহ না আসিল। মনের শাখারি ভাবিল, মেয়ে বুঝি ছাতি দিল। সে মনে মনে ভাবছে, আমাকে বললো তুমি গিয়ে বসো, আমি আসছি, সে তো আসছে না, তাহলে মেয়ে ঠিক আমাকে ফাঁকি দিয়েছে। তিনি দ্রুতগতি পুনরায় মন্দিরেতে বসে, সেইখানে গিয়ে মন্দিরেতে গিয়ে যখন করিল প্রবেশ,
সেথা নাই কোনো মানুষের গন্ধলেশ, সেইখানে কোনো মানুষের চিহ্ন বর্ণ নেই। তখন সে মনে মনে ভাবছে, এ কেমন ঘটনা হলো। অপূর্ব মনিয়া মনে চলিল তারকের বাড়ি। সে তারকের বাড়ি গিয়ে যথাশীঘ্র উপনীত তারকের বাড়ি। আমার হরিচাঁদ তখন আমার তারক গোসাই বাড়ি গিয়ে সেই শাখারই উদয় হলেন। ধীরে ধীরে উপনীত তারকের বাড়ি। তারপরে সেখানে গিয়ে দেখে কি, দেখিল আলাপ আলাপন করছে। দেখিল সেথা তারক করে আলাপন। শাখারি গিয়ে দেখছে তারকের বাড়ি, তারক কি করছে দেখিল, তারক করে আলাপন। আর নবীন বয়স যেন গৌরাঙ্গ বরণ। আমার তারক দেখতে খুব সুন্দর ছিলেন, গৌরাঙ্গ বরণ। তখন এই ঘটনা যখন ঘটেছে তখন আমার তারকের পুরো নবীন বয়স, একটা তরুণ বয়সের যুবক। তখন ধীরে ধীরে উপনীত তারকের ঠাই বলে, আমি একটা কথা বলিবারে চাই। তখন সেই শাখারি গিয়ে ধীরে ধীরে, অচেনা মানুষ তো, গিয়ে বলছে যে আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। তখন বলছে, তারক বলছে কি বলো? তখন বলছে, মায়া নামে তব কন্যা মন্দিরের ধারে এক জোড়া শাখা নিল আমার গোচরে। সেই তারককে বলছে, ওই যে কন্যা শাখা পড়েছে না, সে বলেছিল আমার নাম হচ্ছে মায়া, তুমি আমার পিতাকে বলো, সে তোমাকে পয়সা দিয়ে দেবে। তখন বলছে, মায়া নামে তব কন্যা মন্দিরের ধারে এক জোড়া শাখা নিল আমার গোচরে। শাখারি বলছে। এখন সেই শাখারির কথা শুনে তারক ভাবছে, শুনিয়া কথা হাসিল তারক, বলে মোরে নাকি তুমি পেয়েছো বালক? কোথা মেয়ে? কোন মেয়ে? কোথা পাই মেয়ে? আমার বিয়েই হয়নি। কোথা কন্যা বাবু? তিনি বলছে যে আমার মেয়ে কোথা থেকে আসবে, আমার তো বিবাহই হয় নাই। মনে হয় তোমায় কেউ, অনুমানে মনে হয় তোমায় কেহ বলেছে এই কথা। আমার তোমার কথা শুনে সন্দেহ হচ্ছে, আমার তো বিয়েই হয়নি, একটা মেয়ে কোথায় পাবো? এখন এমন যখন শাখারি বলিল, তারক শাখারি পুরা নিস্তব্ধ হয়ে গেল। এ কি ঘটনা? শাখা নিল পয়সা দেবে, আরে বলছে বিয়েই করেনি। তখন শাখারি বলছে, ইহার প্রমাণ দিয়ে আমি দিতে চাই যে তোমার মেয়েই আমার শাখা নিয়েছে। কারণ সে ব্যবসা করতে এসেছে, তার তো টাকার দরকার, সে শাখা দিয়ে আসছে। তখন বলছে আমি এর প্রমাণ দিতে চাই। বলছে কি প্রমাণ দেবে? দাও। বলছে তোমার মেয়ে বলেছে যে টাকার জন্য যেন চিন্তা নাহি করে, টাকা আছে গৃহের মধ্যে ঝাঁপির ভিতরে। তুমি গিয়ে গৃহের ভিতরে গিয়ে তুমি তদন্ত করে দেখো তোমার টাকা ঝাঁপির ভিতরে আছে কিনা। সে এও বলেছে বহুদিন আগে তার রেখেছে টাকা পিতা, মনে নাই তার সেই কথা। এমন বলিলে পিতা দিয়ে দেবে দাম। সে বলছে এমন বললে আমার পিতা তোমার দাম দিয়ে দেবে। যখন এই কথা শুনলো তখন সে তারও মনে মনে ভিতরে শিহরি উঠিল। ভাবলো কিছু তো একটা কারণ আছে। কথা না বলে সে তারও শীঘ্রগতি ঘরের ভিতরে যায়। দেখে গিয়ে ঝাঁপির ভিতরে টাকা বাঁধানো। তখন তারকের ভিতরে একটা হেলোর সৃষ্টি হল। কিছু না বলিয়া সে বাহিরে আসিল। তারক সেই তারক বাইরে আসিল। কিছুক্ষণ
সেই শাঁখারিকে নিরীক্ষণ করিল। তারপরে বলল, ভাই শোনো ভাই, তুমি মিথ্যা বলো নাই, গৃহের ভিতরে টাকা বাঁধা হয়, কই কোথায় গেল মোর মেয়ে? তুমি আমার সেই মেয়েটা কোথায় গেল তুমি আমাকে যথাশীঘ্র বলো। তখন সে কি করলো, সকল ঘটনা বিবৃতি, যা যা সেই মন্দিরে ঘটনা ঘটেছে সবকিছু সেই তারকের কাছে সব বর্ণনা করলো। কথা শুনে তারক হায় হায় করে কাঁদিতে লাগিল। তখন সে ভাবছে যে কোন কন্যা, কে, কোথায়, কেমন ভাবে কি হলো। তখন সে শাঁখারিকে ডেকে বলছে, ওরে ভাগ্যবান, এমন জননীকে তুই ছেড়ে দিলি কেন? তখন সে হায় হায় করে কাঁদছে আর বলছে, তুই এমন জননী পেয়েছিস, তুই কি ভাগ্য করেছিস যে এমন মেয়েকে পেয়েও তুই ছেড়ে দিলি। তখন দ্রুত গতিতে দুইজনে যায় নদীর পারে। সে তো জয়পুর গ্রামে গেছে শাঁখারি, আর মন্দির হচ্ছে লক্ষ্মী ভাষায় নদীর এপারে। তখন দ্রুতগতি দুইজনে আসিল মন্দিরের সেই নদীর ধারে। দোহে মিলি গেল মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে গিয়ে কি দেখে, নব শাখায় শোভে তার মায়ের শ্রী করে। তখন সেই শাঁখারি উচ্চস্বরে বলে, উচ্চস্বরে, ওই যে শাখা আমি পড়িয়েছি সে তো কন্যা, এ তো মাটির সম্ভব কি মতে? সে তো, আমি তো একটা কন্যাকে পড়িয়েছি। তার আলো ভরা কালো রূপে সে পরিপূর্ণ ছিল। তার মিটি মিটি আলোক দেখে সে বাক্যহারা হয়েছিল। এতটা কথা কি করে মিথ্যা হতে পারে? তখন সে বলছে, ওই শাখা আমি পড়িয়েছি। তখন এই কথা যেমনই শুনল, তারক বললেন, ওরে ভাগ্যবান, তুই যে মাকে পেয়েছিস, তুই যে মাকে দর্শন করেছিস, তোমার চরণ ধুলি আমার মস্তকে, বলে সে শাঁখারির পায়ে গিয়ে লুটিয়ে পড়ল। শাঁখারি পুনরায় সেই তারককে জড়িয়ে ধরে তারকের পায়ে গিয়ে লুটিয়ে পড়ল, যে তোমাকে মা এত ভালোবাসে। যুগ যুগান্তর ধরে মানুষ ঠাকুরকে পাওয়ার জন্য তাকে সাধনা করে বনে রনে জঙ্গলে, আর সেই মাই তোমাকে দর্শন, তোমার কাছ থেকে শাখা পড়তে চাচ্ছে। আমার তারকের এমনই অলৌকিক ঘটনা। তাই তার যে যে ঠাকুরকে পুজো করি না কেন, সব ভক্তকে সব ঠাকুরই ভালোবাসে। হরি ঠাকুর শুধু আমাদের নয়, সে হচ্ছে সর্ববিশ্বের কল্যাণের জন্য এই পৃথিবীতে এসেছিলেন। তার জীবনাদর্শ, তাকে স্মরণ করে, তাকে সেই জিনিসগুলো যদি আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি, আমাদের সবার জীবন সার্থকে তা পাবে। এটাই আমাদের চরম প্রাপ্তি হবে আমাদের জীবনে। আমি এতটুকু বলে আমি আমার বক্তব্য রাখছি। হরি বল।